আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ জাতীয় শহীদ সেনা দিবসের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি স্বজনদের, কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন, সেনাবাহিনী তার পাশে আছে জানালেন সেনাপ্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভেদাভেদ দূর করার আহ্বান। রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, জানালেন অর্থ উপদেষ্টা। মজুতদারি বন্ধে কঠোর হবে সরকার। মৎস্য অধিদপ্তরের মহাদুর্নীতি, সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এই উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা দ্রুত এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার 16 বছর পরও থামেনি শহীদদের স্বজনের আহাজারি। বিমর্ষ চেহারার গাল বেয়ে এখনো নেমে আসে অশ্রুধারা। তাদের সাথে যেন কাঁদছে গোটা দেশও। এবার পিলখানা হত্যাকাণ্ডের দিনটি পালিত হচ্ছে ভিন্ন আবহে। শহীদদের স্মরণে প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বনানী সামরিক কবরস্থানে তাই রাষ্ট্রীয় আচারে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং বিজিবি মহাপরিচালক। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো শেষে শহীদদের কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন স্বজনরা। বেদনার সেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় সন্তোষ জানান তারা। কারা করছে সবাই জানে, এটা যেন হয় বিচারটা এমন ভাবে বিচার হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। মঈনুল আহমেদের এখানে সম্পৃক্ততাও থাকতে পারে, কারণ ওনার নির্লিপ্ততার জন্য এতগুলি মানুষকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা থাকতে পারে, এটা তদন্তেই বের হয়ে আসবে। তদন্ত কমিশনের মূল কাজটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং, অর্থাৎ পেছনে ষড়যন্ত্রকারী বের করা, সেটা আওয়ামী লীগের হোক অথবা সেটা পার্শ্ববর্তী দেশের হোক, তারা এটা বের করতে পারবে বলে আমরা আশাবাদী। এ সময় বিএনপি ও জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও শ্রদ্ধা জানাতে আসে শহীদদের। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। প্রত্যাশা করব এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন এই ঘটনার সঠিক বিচারের জন্য গঠিত তদন্ত কমিশন বেঁধে দেয়া 3 মাস সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। জাতীয়ভাবে শহীদদের স্মরণের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহে নিহতরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, এমন আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে। তাদের পরিবারের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। এবার এই শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে পরিবারগুলোর দাবি, তদন্ত কমিশনের মাধ্যমে বেরিয়ে আসুক এই ঘটনার আসল রহস্য, শাস্তি পাক অপরাধীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
রমজানে নিত্যপণ্যের দাম যেন কোনোভাবেই না বাড়ে সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ী নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না। এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। রাসনা দাস জানাচ্ছেন বিস্তারিত। তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের স্বীকৃতি জানাতে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। এখন আমাদের একটাই দাবি, বিচার। আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই। এ সময় সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর প্রধানরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এই ঘটনা দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাহিনীর এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারিক ব্যবস্থাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে তা কারো জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ না করলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে তার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছুটি করা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের পাশাপাশি যে কোনো প্রয়োজনে রাজপথে আন্দোলনের প্রস্তুতিরও বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। জাতীয় সংসদ ভবনের LD হল প্রাঙ্গণে বৃহস্পতিবার হতে যাওয়া বর্ধিত সভার প্রস্তুতি দেখতে গিয়ে দলের নেতৃবৃন্দ এ কথা বলেন। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিব উন নবী খান সোহেল জানান, বর্ধিত সভায় সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের 4,000 নেতা অংশ নেবেন। মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আহমেদ পাভেল বলেন, দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হলে আমাদের নিজস্ব একটা ঐক্য প্রয়োজন, যে ইউনিটের ভিত্তিতে আগামী দিনে আমাদের করণীয় কি, পার্টির পক্ষ থেকে সেই মেসেজ যখন আসবে, আমরা সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমাদের দলীয় অবস্থান থেকে দলকে সুদৃঢ় করা, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি,
সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট দক্ষতা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সেই টার্গেটে পৌঁছতে সক্ষম হব। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে নিম্নমানের কাজ ও শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। 6 বছরেও কাজ শুরু করতে না পারায় ফেরত দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় 800 কোটি টাকা। প্রকল্প পরিচালক SM মনিরুজ্জামান জানান, সিন্ডিকেট করে মহা দুর্নীতি হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন শৈফুর রহমান তানিম। মৎস্য খাতে টেকসই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা বাড়াতে 1868 কোটি টাকা ব্যয়ে 2018 সালের জুলাই মাসে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হতে 4 মাস বাকি থাকলেও এখনো কক্সবাজারের চকরিয়ায় সুইচ গেট সহ 72 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ কাজই বাকি। সরজমিনে গিয়ে দেখা যায়, নিয়ম নীতির তোয়াক্কা না করে তড়িঘড়ি করেই মাটি ভরাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এটা হচ্ছে 2 ফিট পর আমরা লেয়ারে করতেছি। 124 কোটি টাকা আপত্তি দিয়ে গেছে। অডিট আপত্তি দিয়েছে, মানে কেনাকাটার মধ্যে অনিয়ম থাকতে পারে। আপনারা এখানে যারা কর্মকর্তা আছে তারা কি আপনাদের সহায়তা করতেছে? এইটাই তো সমস্যা। এটা করলে তো আমি এতদিন সব জানিয়ে দিতাম। আপনি সহায়তা করতেছে না? আমি চেষ্টা করতেছি করানোর জন্য। এখন তো সব সিন্ডিকেট ভাবে আসছে, কেউ তো আর ইয়ে ভাবে আসছে না। 5 আগস্ট পরবর্তী এই সময় প্রায় 800 কোটি টাকা তারা ফেরত দিয়ে দিল, প্রায় অর্ধেক টাকা। আর আপনি যেটা নিজেই খুলে বললেন যে এই টাকা যদি এরকম 5 আগস্ট না ঘটতো তাহলে টাকাটা তারা মেরে দিত। তাও বলি নাই। আপনার কিন্তু সরল রিসার্চের কথাটা আমি বলছি না, হজম করতে আপনি বলছেন এই টাকাটা হজম করে ফেলতে পারতো মনে হয়। এদিকে জেলেদের নিরাপত্তায় কেনা হয় 8000-এর বেশি অবস্থান শনাক্তকরণ মেশিন GSM ডিভাইস, যার অধিকাংশই 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। 285 পাইতে পারি। কেউ বলতেছে যে যদি সমুদ্রের মধ্যে যায় তখন ওটা রিস্ক করা যায় না। এই মনিটরিংটা ছিল না বিধায় এরা এই সুযোগগুলো পাইছে। যেহেতু দীর্ঘদিনের একটা অনিয়ম, আমাকে তো একটু সময় দেবেন আপনি। বর্তমানে 300-র মতো ডিভাইস সক্রিয় থাকলেও ইন্টারনেট সংযোগের পুরো 3 লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হ্যাঁ, সিমেন্ট টাকা এক্সটেন্ড করা হয়েছে টাইম। এই যে আপ টু জুন পর্যন্ত 2025 পর্যন্ত। হ্যাঁ, এখন মানে আপনারা প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকা দিচ্ছেন। হ্যাঁ, প্রকল্পে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 6টি হাই স্পিড বোট ভারত থেকে কেনা হয়। এর মধ্যে প্রথম লটের 3টি স্পিড বোটেই নিম্নমানের। পরের যে 3টা আসছে এটা কিন্তু রিকন্ডিশন দেয়নি। প্রথম দিকের আমি অবজারভেশন বলতে পারবো না, এবং বোর্ডের অবজারভেশন খারাপ। জানা যায়, সাবেক প্রকল্প পরিচালকদের নির্দেশেই উপ প্রকল্প পরিচালক মনীশ কুমার মণ্ডল, হিসাব রক্ষক তাপসী মরিয়ম বেগম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে এই মহা দুর্নীতি হয়েছে। আমার কেন সম্ভব না? কারণ আমি যদি পিডি ভালো থাকি, ওরা কিছু করে থাকে, সেটা পিডি নির্দেশনায় করছে। কারোর এই ক্ষমতা আছে, আমার সামনে এসে বলুক না। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতি বেঞ্চ এই আদেশ দেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, ATM আজহারের রিভিউ আবেদনের আরও কয়েকটি যুক্তি যোগ করার বিষয়ে আবেদন করা হয়। এদিকে জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন বলে আশা করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের উপর চাপ সৃষ্টি নয়, বিচার কাজ পর্যবেক্ষণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার
শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। 18 বছর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে এই সব কর্মকর্তাকে সব সুযোগ সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়া যে 3 জন কর্মকর্তা মামলা চলাবস্থায় মারা গেছেন তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ আদেশ দেন। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময় এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালে 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তারা আপিল করেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা ভাসানীর অনুসারী হিসেবে জাতীয় রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। পরে জিয়াউর রহমানের আমন্ত্রণে বিএনপিতে যোগ দেন তিনি। দলের বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। ভোরের নাস্তার টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন সাবেক মন্ত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। জন্মভূমি চট্টগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু তার সম্ভব হলো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। মানুষের অধিকার আদায়ের দাবিতে জেল খেটেছেন বহুবার। সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। আমি গভীর শোক প্রকাশ করছি উনি যে চলে গেলেন। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। 1942 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম এই বর্ষিয়ান নেতার। ছাত্র জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। অংশ নেন 1971 সালের মুক্তিযুদ্ধে। এরপর 91 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম ও পরে একাধিকবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। দায়িত্ব পালন করেন মৎস্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। ধানমন্ডির বাসায় তাকে দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তারা বলেন, আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া রাজনীতির জন্য বিরাট শূন্যতার সৃষ্টি করলো, যা কখনোই পূরণ হবার নয়। আমরা আমাদের সবচেয়ে বড় একজন অভিভাবক, একজন সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, মানুষের প্রিয় মানুষকে আমরা হারালাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শোক সহ্য করবার সকলকে ক্ষমতা দেন। সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকবে মানে গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। দুপুরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন কেন্দ্র সাজেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিকে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী পাঠানো তথ্যচিত্র নিয়ে মইনুল হাসানের রিপোর্ট।
সাজেকে ভোরের আলো ফোটার পর গতকালের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়া বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্ন খুঁজছেন লালাথাঙ্গা। একদিন আগেও সেখানে কটেজ ছিল, বসতবাড়ি ছিল, সেখানে আজ ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত অনেকে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আশপাশের স্বজনদের কাছে। সাজেকে হঠাৎ লাগা ভয়াবহ আগুনে হতভম্ব বাসিন্দারা সহায় সম্বল কিছুই রক্ষা করতে পারেননি। সোমবারের অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন কেন্দ্রের প্রায় ১৪৫টি রিসোর্ট, দোকান, বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। মেঘ পাহাড়ের রাজ্য সাজেকে যারা জীবিকার তাগিদে ব্যবসা করতে এসেছিলেন তাদের অনেকে এখন নিঃস্ব। সহযোগিতার পাশাপাশি চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত। দ্রুত মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মোটামুটি আমরা এই স্টেটে নিয়ন্ত্রণ করেছি, সেটা যাবার ওই স্টেটে নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল, কারণ সবাই কাজকর্ম করা আপনার দাখিল হয়ে গেছে। এদিকে রাঙামাটি প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাজেকের রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতাদের দাবি, সাজেকের পরিবেশ বর্তমানে অনুকূল রয়েছে, তাই বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটকদের ভ্রমণের সুযোগ দেয়া হোক। মইনুল হাসান, এটিএন বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে 3টি হত্যা মামলার সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সিদ্ধিরগঞ্জ ও সদর থানা 3টি হত্যা মামলায় পলকের বিরুদ্ধে 19 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় 4 দিন করে মোট 12 দিন রিমান্ড মঞ্জুর করেন। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে শুনানির সময় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা বলে দাবি করেন। তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বার্থ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়ন সমন্বয়ের সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেই সাথে 2025-26 সালের বাজেটে সিগারেটের স্তর 4 থেকে কমিয়ে 3 স্তর করার পরামর্শ দেন গবেষকরা। সিগারেটের দাম কোনো অবস্থাতেই শলাকা প্রতি 9 টাকা না করার আহ্বানও জানানো হয় এই সেমিনারে। মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরেও তা চালু হয়নি। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কেই বাসে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করতে উদ্যোগ নেওয়া হবে। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমি নিয়ে বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু হয়নি আজও। এটি পরিণত হয়েছে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায়। ভুরকাটার যে বাস টার্মিনাল, এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে। ঠিক আছে, যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে এবং এলাকাবাসী মুক্তি পাবে। ঢাকা-বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হয় মহাসড়কে যাত্রী উঠানামা করানোর কারণে বাড়ছে ঝুঁকি। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় চালু হচ্ছে না বাস টার্মিনালটি। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। দুর্ঘটনা ঘটে কিন্তু ছোট গাড়ির জন্য, যেরকম ওই অটো, নসিমন, করিমন, মাহিন্দা, এইসবের কারণে হলো যত দুর্ঘটনা ঘটে। টার্মিনালে গাড়ি রাখতে পারি না, আমরা আইয়া মনে করেন রাস্তাঘাটের উপরে গাড়ি রাখতে হয় আমাকে। জেলা প্রশাসন বলছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই চালু হবে বাস টার্মিনালটি। পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে
কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে। মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাস টার্মিনালটি চালুর দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন। এতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ প্রায় 22টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করছে। এ সময় নেদারল্যান্ডস দূতাবাসের বাংলাদেশের চার্জ দি অ্যাফেয়ার্স আন্দ্রে কাস্টেন্স, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো, চীনা দূতাবাসের বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কাউন্সিলর সং ইয়াং, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, এগ্রো বাংলাদেশের এক্সপোর আহ্বায়ক আনোয়ার ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড রেমস যৌথভাবে এই মেলা আয়োজন করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে মেলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধ বন্ধ করা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলেও জানান তিনি। ফরাসি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমানুয়েল ম্যাক্রো। তবে এ সময় ইউক্রেনের জন্য কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেনি ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 3য় বার্ষিকীতে চলমান যুদ্ধ বন্ধে একমত হয়েছেন বলেও জানান তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, ইউক্রেনের শান্তি রক্ষার খরচ যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকেও বহন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। রাওয়ালপিন্ডিতে কিছুক্ষণের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম খেলায় আফগানিস্তানকে হারিয়েছে প্রোটিয়ারা, আর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাই যারাই জিতবে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে। এই প্রতিযোগিতায় 2 দলের 8 সাক্ষাতে 5 বার জয় পেয়েছে অজিরা। বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্যে ঘাটতি আছে বলে স্বীকার করে নিলেন নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, তাদের মানসিকতায় আরও পরিবর্তন আনতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করারও কথা বলেন তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া, তবে বাংলাদেশের টুর্নামেন্ট শেষ 4 দিনেই। 300 রান করার সামর্থ্য আছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলে গেল দলীয় রান 250 ছুঁতে পারল না ফিল সিমন্সের শিষ্যরা। অধিনায়ক বললেন, স্বপ্ন যদি বড় নাই দেখেন তাহলে তা পূরণ হবে কিভাবে, কিন্তু বাস্তবতা যে কঠিন তাও স্বীকার করলেন। আমরা রেগুলারলি 300 করি না, এটা সত্যি, এটা মেনে নিতেই হবে। অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট, যে রেগুলার কিভাবে আমরা 300 করতে পারি। আমরা হঠাৎ 1 দিন 2 দিন 300 করি। এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের হয়তো প্র্যাকটিসে বলেন উইকেটগুলো আর একটু বেটার, রেগুলার কিভাবে ভালো উইকেটে খেলা যায়, রেগুলার বড় বড় টিমের সাথে এই ধরনের স্কোর করা যায়, এটা ইম্পর্টেন্ট। 2 ম্যাচে আত্মসমর্পণের পর বাংলাদেশের অধিনায়ক ভবিষ্যতে এসব ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন। আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। সো আমাদের যেরকম রিসোর্স আছে এদেরকেই অপরচুনিটি দিয়ে দিয়ে আমাদের আসলে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। এবারে স্বপ্নটা পুরো না হলেও ভবিষ্যতে ব্যর্থ হতে চায় না বলে জানালেন দলনায়ক। যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি না, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা
আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। 27 ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে কত কন্ট্রিবিউশন তার টিমের। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ জাতীয় শহীদ সেনা দিবসে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি স্বজনদের, কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন, সেনাবাহিনী তার পাশে আছে জানালেন সেনাপ্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভেদাভেদ দূর করার আহ্বান। রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, জানালেন অর্থ উপদেষ্টা। মজুতদারি বন্ধে কঠোর হবে সরকার। মৎস্য অধিদপ্তরের মহা দুর্নীতি, সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।